আসসালামু আলাইকুম। আমাদের যে বর্তমান অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি মিলে সব জায়গায় একটা আহ, অস্থিতিশীল অবস্থায় আছে। সবার মধ্যে উদ্বিগ্ন উৎকণ্ঠা আছে। এর মধ্যে আমরা দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন যে ঢাকা ও বেইজিংয়ের সাথে সম্পর্ক জোরদার করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ এবং চীনের সাথে একটি সম্পর্ক স্থাপন করার নতুন করে চেষ্টা করা হচ্ছে। কারণ বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছর চীনের সাথে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু ব্যালেন্স করে চলেছে যে ভারতের সাথেও তার একটা নিবিড় সম্পর্ক ছিল। কিছুদিন আগে অর্থাৎ 1 জানুয়ারি তৌহিদ হোসেন, যিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে আমাদের আসলে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন এই 3 বড় শক্তির সাথে আমাদের একটা সম্পর্ক রাখতে হবে এবং ভারসাম্যমূলক সম্পর্ক রাখতে হবে। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু প্রশ্ন হলো যে আন্তর্জাতিক পরিসরে প্রতিটি বড় রাষ্ট্রই চায় যে ছোট রাষ্ট্র শুধুই তার হোক। কিন্তু একসময় যখন ছিল যে ন্যাটো ছিল, ওয়ারশো ছিল, যেটা রাশিয়ার নেতৃত্বে ওয়ারশো জোট ছিল, তারপরে তৃতীয় একটি গোষ্ঠী ছিল যেটা হলো জোট নিরপেক্ষ আন্দোলন। এই জোট নিরপেক্ষ আন্দোলন তখন কিন্তু ব্যালেন্স করে চলেছে। জোট নিরপেক্ষ আন্দোলনের 100-র উপরে সদস্য ছিল, অর্থাৎ যারা আমেরিকার ওই সামরিক জোটেও যায়নি, আবার রাশিয়ার ওই সামরিক জোট ওয়ারশোতেও যায়নি। তারা নিরপেক্ষ থেকেছে এবং জাতিসংঘ স্বাভাবিক পর্যায়ে একটু কাজ করার সুযোগ পেয়েছে। কিন্তু এখন সেটা ভেঙে গেছে। অর্থাৎ স্নায়ুযুদ্ধ পরবর্তী পর্যায়ে, বিশেষ করে 79-এ যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া ফেডারেশন হলো, রাশিয়ার বেশ কিছু দেশ এবং ইউরোপের অনেকগুলো দেশ যখন রাশিয়ার ছত্রছায়া থেকে বের হয়ে গেল, ইউরোপের সেই দেশগুলো অনেকেই তারা ন্যাটোভুক্ত হয়ে গেল। কিছু দেশ ন্যাটোভুক্ত হয়নি, কিন্তু তারা গণতান্ত্রিক চর্চায় এগিয়ে গেছে। এখন পৃথিবীতে ন্যাটোই সামরিক জোট হিসাবে বেঁচে আছে। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে রাশিয়া যে ইউক্রেনে আক্রমণ করেছে, সেখানে চীনের সাথে তার একটি সম্পর্ক আছে। আর সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে রাশিয়ার সাথে জোট মিলিয়েছে কিংবা হাত মিলিয়েছে উত্তর কোরিয়া। কিন্তু উত্তর কোরিয়া একটি ছোট দেশ, জনসাধারণ কম, কিন্তু তাদের পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে। আর এদিকে ইরানের সাথেও রাশিয়ার একটি ভালো সম্পর্ক। শোনা যাচ্ছে 17 জানুয়ারি তাদের সাথে একটি চুক্তি হতে পারে, যে সেই চুক্তিটা এরকম যে এই 2 রাষ্ট্রের মধ্যে যেই রাষ্ট্রই বাইরের কোনো শক্তিদের আক্রান্ত হবে, মনে করতে হবে যে আমাকেই আক্রমণ করেছে। অর্থাৎ বাইরের কোনো দেশ যদি রাশিয়াকে আক্রমণ করে, সেখানে ইরান সহায়তা করবে। আবার ইরানকে যদি বাইরের কোনো শক্তি আক্রমণ করে, তাহলে সেখানে তারা রাশিয়া মনে করবে তাকে আক্রমণ করা হয়েছে। এরকম একটি চুক্তি হতে পারে, বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ একটি ছোট দেশ, অর্থনৈতিকভাবে ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে অনেক এগিয়ে আছে। জনসংখ্যার দিক থেকে আমরা অনেক দূর এগিয়ে আছি এই ছোট্ট একটি দেশে, 18 কোটি মানুষ। তো সেখানে আমরা আরও সমস্যার মধ্যে পড়েছি এইভাবে যে রোহিঙ্গা উদ্বাস্তুরা প্রায় 12-13 লাখ উদ্বাস্তু আমাদের এখানে দীর্ঘদিন যাবত আছে, এবং তাদেরকে ওই রোহিঙ্গাদেরকে আরাকানে ফিরিয়ে নেওয়ার যে একটি সম্ভাবনা ছিল, সেটাও ইদানিং অনেকটা দুরাশা হয়ে গেছে। এই কারণে যে সেখানে আরাকান আর্মিরা এই অঞ্চলে দখল করেছে। 271 কিলোমিটারে যে বাংলাদেশের সাথে আরাকানের যে একটা সীমানা আছে, বার্মার যে সীমানা আছে কিংবা মিয়ানমারের সীমানা আছে, সেটা তারা দখল করে নিয়েছে, এবং এটা আমাদের জন্য একটি বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই। আরাকান আর্মিদের আসলে উদ্দেশ্য কী বা তাদের পরিচালনা করছে নিশ্চয়ই বাংলাদেশ সরকার, বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা কিংবা আমাদের যে সামরিক গোয়েন্দা সংস্থা আছে, নিশ্চয়ই সরকারের সাথে এটার বিষয়ে গভীর আলাপ আলোচনা করে তাদের সাথে সম্পর্ক কিভাবে রাখা যায় না রাখা যায়, তারপরে মিয়ানমারের সাথে কিভাবে সম্পর্ক এগুলি তারা হয়তো গভীরভাবে পর্যালোচনা দেখছে। কিন্তু এখানে যে জিনিসটি হচ্ছে সেটা হলো যে এই রোহিঙ্গা ইস্যুতে আমরা সবসময় শুনে আসছি ভারত এবং চীন একটা প্রধান প্রতিবন্ধক।
তাই এই দুটি দেশের সাথে আমাদের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি করা খুবই প্রয়োজন এই সংকটটা দূর করার জন্য। সেই সাথে সাথে ভারতের সাথে আমাদের বহুমাত্রিক কিন্তু সম্পর্ক আছে এবং সমস্যা আছে। আমাদের নদীর উৎস অধিকাংশই হচ্ছে ভারত, তাই তাদের সাথে আমাদেরকে সম্পর্ক বাণিজ্যের ক্ষেত্রে আছে, তারপরে আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো আছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক রাখতে হবে। সেই সাথে সাথে চীন যেহেতু এই প্রভাব বলয় বিস্তার করে আছে এই অঞ্চলে এবং মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক, কিংবা শ্রীলঙ্কার সাথে একসময় ভালো সম্পর্ক ছিল, তারপরে মালদ্বীপের সাথে ভালো সম্পর্ক, নেপালের সাথে চীনের ভালো সম্পর্ক ইত্যাদি, অর্থাৎ এদিকে পাকিস্তানের সাথেও চীনের একটি দীর্ঘদিনের একটি সম্পর্ক আছে। তাহলে সম্প্রতি যে আমরা একটি নতুন সরকার পেয়েছি, অর্থাৎ বিপ্লবের মাধ্যমে হোক কিংবা গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট শেখ হাসিনা যে দেশ ছেড়েছেন, দেশ থেকে পালিয়ে গিয়েছেন, ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু ভারতকে তিনি বিগত 15 বছরে প্রাধান্য দিয়েছেন ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আঞ্চলিক অখণ্ডতা ইত্যাদি বিষয়ে, সামরিক সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকার ভারতকে সহযোগিতা দিয়েছে, ভারতও তাকে সহযোগিতা দিয়ে টিকিয়ে রেখেছে। এখন ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা, বাংলাদেশ সরকারও চাচ্ছে শেখ হাসিনাকে ফেরত এবং নোট দিয়েছে, সেটার এখনও কোনো উত্তর পাওয়া যায় না কী হবে। এর মধ্যে শোনা যাচ্ছে যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সরকার নিশ্চয়ই চিন্তা, বর্তমান যে সরকার আছে তারা চিন্তা করছে, তাই হয়তো তারা চাচ্ছে যে ভারতের সাথে সম্পর্কের পাশাপাশি চীনের সাথেও একটা সম্পর্ক, গভীর সম্পর্ক তৈরি করা। কারণ বাংলাদেশের বর্তমান যে আর্থিক অবস্থা আছে, সেখানে একটা যদি অর্থনৈতিক প্যাকেজ পাওয়া যায়, সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির জন্য সেটা সহায়ক হবে। আর এর আগেও আওয়ামী লীগের আমলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কিন্তু শেখ হাসিনা সরকারকে চীন যথেষ্ট সহায়তা করেছে। শুধু তাই নয়, যে হংকং যে চীনের একটি নিয়ন্ত্রিত অঞ্চল, তারাও কিন্তু এখানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, যার দরুন সেই অর্থনৈতিক যে বিনিয়োগগুলো কিংবা সহায়তা, সেগুলো যদি তারা গুটিয়ে নেয়, বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সে অর্থনীতি আরও ক্ষতি হবে। কারণ ভারতের সেই সামর্থ্য নেই কিংবা ইচ্ছাও নেই বাংলাদেশকে এত বিপুল পরিমাণ অর্থ দেওয়ার। তাই বাংলাদেশকে তার অর্থনৈতিক দিক থেকে সহায়তা নেওয়ার জন্য চীনের সহায়তা প্রয়োজন, এটাকে ভারতকেও বুঝতে হবে। এবং ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সমস্যাগুলো আছে কিংবা যেই সমস্ত চুক্তিগুলো আছে, সেই চুক্তিগুলোকে নবায়ন করা, সেই চুক্তিগুলো কতগুলো বাস্তব উপযোগী, সেগুলি চিন্তাভাবনা করে সামনের দিকে ভারতের সাথেও আমাদের সম্পর্কটা কীভাবে, যে এখন শিথিল সম্পর্কটা শুধু শেখ হাসিনার কারণে, একটা রিজিমের কারণে, একটি দলের কারণে বা একটা দেশের সাথে আরেকটা দেশের জনগণের সম্পর্ক নষ্ট হতে পারে না, এটা কিন্তু ভারতকে বুঝতে হবে। তাই ভারতকেই এগিয়ে আসতে হবে, এবং বাংলাদেশ তো এগিয়ে আছেই, কারণ বাংলাদেশের একদম প্রতিবেশী। আমাদের তো আসলে অনেক কিছু বললেন না যে প্রতিবেশী বললে, আমরাও চাই যে ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ পরিবেশে তারা পাশাপাশি থাকুক। কারণ আমরা অতীত ইতিহাস সমৃদ্ধ, আমরা ব্রিটিশ থেকে শুরু করে, সে মোগল থেকে শুরু করে ব্রিটিশ ইত্যাদি সময়ে কিন্তু বাংলাদেশ অখণ্ড ভারতের সাথে কিন্তু আমরা ছিলাম। এখন আমরা 1947 সালে পাকিস্তান হয়েছে, পাকিস্তানের সাথে আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, তারপর ভারত স্বাধীন হয়েছে, তো আমরাও এক সময় 1971 সালে মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। দ্যাট মিন্স আমরা এখন স্বাধীন সার্বভৌম, তাই আমাদের সাথে সেই স্বাধীন সার্বভৌমত্বর যে মর্যাদাটা রেখে, যথাযোগ্য মর্যাদা রেখেই কিন্তু আমাদের সাথে সবার সম্পর্ক হতে হবে, এটি বাস্তব। কিন্তু প্রভু কিংবা দাস এরকম মন মানসিকতা, সেটা কাম্য নয়, এটা কোনো দেশের জন্য, সেটা সে যেই হোক না। কারণ 1971 সালে কিন্তু রাশিয়াও আমাদের জন্য, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন আমাদের জন্য যথেষ্ট করেছে, কাজ করেছে, এবং তাদের অবদান আমরা আসলে ভুলতে পারবো না। তো সেক্ষেত্রে চীন আমাদের বিরোধিতা করেছে, কিন্তু তারপরে চীনের সাথে আমাদের সম্পর্ক আছে। আসলে একটা দেশের সাথে একটা দেশের বিভিন্ন কারণে সংঘাত হতেই পারে। যেমন 1945 সালে যে হিরোশিমা নাগাসাকিতে, অর্থাৎ জাপানে যে বোমা ফেলা হলো দুটা, সেখানে সেই অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে, অনেক মানুষের প্রাণহানি হয়েছে। কিন্তু সেই জাপানের সাথে কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, ইভেন সেখানে সামরিক স্থাপনাও আছে, তাদের পারমাণবিক অস্ত্র আছে জাপানে, এবং জাপান সরকার আমেরিকার সোলজারদেরকে বেতন ভাতা দিয়ে নিয়েও কিন্তু রাখছে। তো তাদের তো চিরশত্রু হওয়ার কথা, কিন্তু ব্যবসা বাণিজ্য আছে, এবং জাপান কতদূর এগিয়ে গেছে অর্থনীতির দিক থেকে, রাজনীতির দিক থেকে এগিয়ে গেছে, এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে।
তাই বেজিংয়ের সাথে কিংবা চীনের সাথে আমাদের চিরশত্রু থাকবে এমন কোনো কথা নেই। পাকিস্তানের সাথে আমাদের চিরশত্রু থাকবে এমন কথা, পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য থাকতে পারে। তাই বলে এই নয় যে পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন এই দেশে এসে মাথাবরি করে এটা আমরা মেনে নেব, এটা আমরা কখনো মেনে নেব। ভারতকে এই ভাবনাটা যারা জোগাচ্ছে কিংবা ভারত যদি এরকম ভাবে, এটা ভুল। কারণ আমরা ভারত যেমন আমাদের প্রতিবেশী, একসময় আমাদের মানে আমাদের একটা রাষ্ট্রের কাঠামোর মধ্যে পূর্ব এবং পশ্চিম মিলে আমরাও ছিলাম, কিন্তু আমরা পাকিস্তানকে কিন্তু আমরা সেভাবে মানে আগের মতো হয়তো মূল্যায়ন করবো, কিন্তু ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তো তাদেরকে আমাদের প্রয়োজন পড়ে। কারণ আমেরিকা এবং জাপান যদি ব্যবসা করতে পারে, একসাথে চলতে পারে, তা আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক কেন রাখতে পারবো না? কিংবা আমরা ভারতের সাথে কেন সম্পর্ক রাখতে পারবো না? আমরা চীনের সাথে কেন? সবার সাথে গ্লোবাল এই ব্লিজ, এখন পৃথিবীটাই হয়ে গেছে একটা গ্রামের মতন। তাই সবার সাথে সবার একটা সম্পর্ক রাখতে হবে, সেই রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ। এবং বেইজিং তিনি 21 থেকে 25 জানুয়ারি যাবেন। আমরা চাই যে অর্থনীতির দিক থেকে চীন আমাদের এই মুহূর্তে সহায়তা করুক, আমাদের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো চালু থাকুক, যে উন্নয়ন প্রক্রিয়া আছে উন্নয়ন প্রক্রিয়া চালু থাকুক। এদেশে মানুষের যদি অর্থনৈতিক উন্নয়ন হয়, সেই অর্থনৈতিক উন্নয়নের পাশে সরকার যদি একটা ভালো কিছু করে, জনগণ অবশ্যই সমর্থন দেবে। তারপরে আমরা চাই আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, অখণ্ডতা, এই জিনিসটা যেন থেকে যায়। কে বড় কে ছোট সেটা বড় কথা নেই, প্রত্যেকের যে স্বাধীন সার্বভৌম যে মর্যাদা, সেটা যেন অক্ষুণ্ণ থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।